যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনটি কিন্তু বাদ দেওয়া হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিচার করেনি, এক হচ্ছে তাদের সেখানে যুক্তি হচ্ছে যে তারা যথেষ্ট 2/3 সংখ্যাগরিষ্ঠ ছিল না, বা তাদের হয়তো নমনীয়তাই, অথবা তার সাথে আপোষই করেছে। একটা হচ্ছে আওয়ামী লীগ যদি আপোষ করে থাকে, বিএনপি আতাত করেছে, বিএনপি তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। দুটোর মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। এবং আজকে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামের যে অবস্থানে মুখোমুখি রাস্তায় একে অপরের বিরুদ্ধে অস্ত্র হাতে যাচ্ছে, অর্থাৎ সরকার শক্তির সাথে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদিকে, আর জামাত ইসলামের তার সশস্ত্র ক্যাডাররা আরেকদিকে, তারা মুখোমুখি, বলা যায় এটাকে যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্র অবস্থা থেকে ঠিকই বলেছেন, যদি তারা ক্ষমতার হিসেব নিকেশ করে, ভোটের হিসেব নিকেশ করে জামাতকে নিয়ে, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু তাদের ক্ষমা করবে না। আরিফ জেফতিক, আপনাদের এই আন্দোলনই হচ্ছে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে। এবং এই যে যখন বাংলাদেশের রাজনীতিতে গত 42 বছর ধরে জামাতের রাজনীতি, রাজনৈতিক দর্শনের এই আতাত, আপোষ এবং এত সক্রিয় অনুঘটকের ভূমিকা, তখন আপনারা কিভাবে এতটা আশাবাদী হলেন এবং সবাইকে আশাবাদী করে তুললেন যে সম্ভব? আমরা আসলে গত 42 বছর হিসাব করছি না, আমরা আমাদের হিসাবটা এখনো 1971-এ রেখেছি। 1971 সালের যুদ্ধাপরাধের অপরাধে একটি অপরাধী সংগঠনকে আমরা বলছি যে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারেন না। এখন এই যে সোহরাব ভাই একটু আগে বললেন যে সেটা ছিল ইস্ট পাকিস্তান জামাত ইসলাম, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এখন উনি যদি বলেন যে এই কাদের মোল্লা, এই নিজামী এবং এই গোলাম আজম, এরা ওই গোলাম আজম না, ওই নিজামী না, ওই কাদের মোল্লা না, আমাদের কোনো বক্তব্য নেই। আমরা গত 42 বছরের আপোষের রাজনীতি নঈম নিজাম ভাই এখানে খুব সুন্দর করে বলেছেন। এই রাজনীতির কথা আপনি জানেন, আমি জানি, সাধারণ মানুষ জানে। আমরা এই জায়গাটা যাচ্ছি না, আমরা রাজনৈতিক শক্তি না। আমরা কে বেশি দোষ করেছে, কে কম করেছে সেটাতে আমরা যাচ্ছি না। আমরা বলছি যুদ্ধাপরাধের অপরাধে তাদেরকে শাস্তি পেতে হবে, যুদ্ধাপরাধের অপরাধে তাদেরকে ব্যান করতে হবে। আমরা বর্তমানে কার সঙ্গে সন্ত্রাস বেশি করছে কম করছে এই জায়গায় যাচ্ছি না। সরকার এবং নির্বাচন কমিশন আপ পেহলে করছেন, এই রাজনীতিতে আমরা যাচ্ছি না। নির্বাচন কমিশন বাতিল করে দিলেন, কিন্তু সে রাজনীতি করতে থাকলো। সে নির্বাচন করতে পারবে, সে জোটের অন্য মার্কা নিয়ে নির্বাচন করছে না, অন্যান্য দল করছে, কিন্তু আমরা তো এই কাহিনীতে যেতে যাচ্ছি না। আমরা বলছি 1971 সালকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধে বিরোধিতা করা এবং সশস্ত্রভাবে বিরোধিতা করার অপরাধে তাদেরকে রাজনীতি থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসন দিতে হবে। ধন্যবাদ আরিফ জেফতিক। আমরা কথা বলছিলাম ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেফতিকের সঙ্গে কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে। দর্শক, আরেকটি ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরছি 71 জার্নালে। আবারও স্বাগত 71 জার্নালের সঙ্গে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, আছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং আছেন ব্লগার আরিফ জেফতিক কারওয়ান বাজার নিউজ সেন্টারে। আমরা যাব তার কাছেও। এর আগে কিছু পত্রিকা এসেছে, সংবাদ, ব্লগার রাজীবকে নিয়ে অপপ্রচার, সংসদে আলোচনা, বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি, আর ছবি চেপেছে সংবাদ শাহবাগ গণজাগরণ মঞ্চে পতাকা নিয়ে সংহতি শিক্ষার্থীদের, সেই ছবি। আমরা অনেক স্কুল বা কলেজ ড্রেস পরা মেয়েদের দেখতে পাচ্ছি সেখানে, তারা যোগ দিয়েছেন সেই চত্বরে। এবং প্রজন্ম চত্বরকে তৃণমূলে ছড়িয়ে দেওয়া হবে, সংহতি অব্যাহত। এই খবরটি আমরা ভোরের কাগজেও দেখেছি যে তৃণমূলে যাওয়ার কথা ভাবছেন গণজাগরণ মঞ্চের কর্মীরাও। ডেইলি স্টারের অনলাইন সংস্করণ আউট উইথ আ নিউ ট্রিক, এরকম কোয়েশ্চেন মার্ক দিয়ে ডেইলি স্টার করেছে যে নতুন কোন কৌশল, ইউথ ল এনফোর্সার্স ফাইন জামাত টার্নিং রিলিজিয়াস সেন্টিমেন্ট এগেইনস্ট শাহবাগ ডেমনস্ট্রেশন, যেটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি অনুষ্ঠানে, যে জামাত ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাতে চাইছে কিনা এই তরুণদের বিপক্ষে, এটাই মূল খবর করেছে ডেইলি স্টারের অনলাইন সংস্করণ। এবং তারা এই বিষয়ে আরো লিখছে ইটস প্রোপাগান্ডা, এবং ছবি চেপেছে ডেইলি স্টার শাহবাগ গণজাগরণ মঞ্চে। ইত্তেফাকের খবর, ফাঁসির দাবিতে শাহবাগে 101টি মোমবাতি প্রজ্বলনের ছবি, স্ফুলিঙ্গ থেকে দাবানল, এইরকম একটি শিরোনাম করেছে তারা, কাব্যিক শিরোনাম। আর জামায়াতের বিচার করতে ফের আইন সংশোধন করতে হবে, আইন কমিশনের মতামত চেয়েছে মন্ত্রণালয়।
এটি আরেকটি বিষয়। এই আইনটি সংশোধন, ট্রাইব্যুনাল আইন সংশোধনের পর থেকেই এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে হ্যাঁ, সংগঠনের বিচারের সুযোগ রাশেদ খান মেনন প্রস্তাব তোলার সাথে সাথে রাখা হলো, কিন্তু আসলে শাস্তির সুযোগ নেই, মানে ঠিক কিভাবে শাস্তি দেওয়া হবে এবং আরো কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো ক্লিয়ার করা হয়নি আইনে। আবারও আইন সংশোধন করতে হতে পারে। দেখুন, জামাত নিবন্ধিত একটি রাজনৈতিক দল, নির্বাচন কমিশনকে এখানে একটা স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে, একই সঙ্গে সরকারকে একটি স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। যদি জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হয় প্রচলিত আইনে কিন্তু সেটা সম্ভব আমি বলে আমি মনে করছি। 71-এ জামাতের বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ ছিল। আজকে তারুণ্য যে বক্তব্য রাখছে, আমার তারুণ্য যখন জেগে ওঠে তখন 52-এর আমাদের ভাষা আন্দোলন হয়, যখন তারুণ্য জেগে ওঠে তখন 69-এর গণ অভ্যুত্থান হয়, যখন তারুণ্য জেগে ওঠে তখন 71-এর আমাদের মুক্তিযুদ্ধ হয়, যখন তারুণ্য জেগে ওঠে তখন 90-এর গণ অভ্যুত্থান কিংবা গণ আন্দোলন যাই বল না কোনো এরশাদের পতন হয়। এবার তারুণ্য জেগে উঠেছে কিন্তু একটি তাদের মৌলিক দাবি নিয়ে, যে দাবিটি ছিল যে যারা 71-এর গণহত্যার সাথে সম্পৃক্ত তাদের বিচারের আওতা আনতে হবে, তাদের বিরুদ্ধে যাদের অভিযোগ আমার যে বিচার প্রক্রিয়া এর সংশোধন করতে হবে। তাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে আমাদের যেই আইন সংসদে পাশ হলো সে আইনের মধ্য দিয়ে। কারণ আমাদের শুরু থেকেই একটি ত্রুটি বিচ্ছিন্ন অবস্থান থেকে কিন্তু আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছিলাম, কারণ হয়তো আমাদের অভিজ্ঞতার অভাব ছিল, হয়তো আমাদের বাস্তবতার অভাব ছিল, কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে। আপনি লক্ষ্য করে থাকবেন যখন এই আইনটি প্রক্রিয়াগত আনা হয় সেই সময় যখন বিচার প্রক্রিয়া শুরু হয় সেই সময় আমরা দেখেছিলাম যে লোকটিকে প্রথম তদন্ত কমিশনে প্রদান করা হয়েছিল তিনি ইসলামী ছাত্র সংঘের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সেই মতিনকে কেন আনা হলো আমি জানি না। তার পক্ষে যখন প্রতিবাদ আসলো তখন তাকে পরিবর্তন করা হলো। এই পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া শুরু, তারপর বাদী এবং বিবাদী, এটা আমার সাংবিধানিক অধিকার। আমি বাদী, আমি বিবাদী, সরকার পক্ষ কিংবা বিরোধী পক্ষ এটা কোনো বিষয় না। আমাকে একই রকম অধিকার থাকতে হবে, সেই অধিকার কিন্তু ছিল না। না থাকার কারণে আসামি পক্ষেরই আপিল করার সুযোগ, শুধুমাত্র আসামি পক্ষ আপিল করার সুযোগ থাকবে, সরকার পক্ষ করতে পারবে না। এবং সেটারই প্রতিবাদ জানিয়েছিল আমাদের তারুণ্য, এবং সরকার বাধ্য হয়েছিল একটা আইন পাশ করতে। সরকারের এই বাধ্য হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো যে শুরুতেই একটা ভুল প্রক্রিয়া ছিল। আজকে জামাতে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি এখানে উত্থাপন হয়েছে, আমি মনে করি এই দাবির সঙ্গে সরকারকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জামাত কোথায় কি প্রক্রিয়া কি অবস্থান 1971 সালে ভূমিকা রেখেছিল, কিংবা 1971 সালের পর তাদের অবস্থান কি ছিল, তাদেরকে জিয়াউর রহমান রাজনীতির সুযোগ দিয়েছে কিংবা এরশাদ সাহেব তাদেরকে বিকশিত করেছে, কিংবা 91 সালে কিংবা 96 সালে কে কাকে কোন সমর্থন দিয়েছিল সেটা বাস্তবতা নয়। আজকে বাস্তব এটাই যে 1971 সালের যারা অপরাধী তাদেরকে বিচারের আইনের কাঠামোতে আনার দাবি সারা দেশের মানুষের, আমাদের এই তারুণ্যের এই দাবিকে কিন্তু বাস্তবায়ন করতে হবে। এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হলে বাস্তবতার আঙ্গিকে নির্বাচন কমিশনকে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে, সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে। এখানে টাল বাহানা একে অপরের উপর দোষ চাপিয়ে চলে যাওয়ার কিন্তু সুযোগ থাকছে না। বাস্তবভিত্তিক সিদ্ধান্ত কোনটি সেটি নিয়েই কি একটা বিতর্ক, সন্দেহ, শঙ্কা কাজ করে? এটা থাকাটাই সোহরাব হাসান। না, প্রথমে তার আগে আরিফ জেপ্তিক যে কথাটি বললেন, আমি কিন্তু যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে 71-এর যুদ্ধ অপরাধীর সাথে যে দল জড়িত, যে নেতারা জড়িত, তাদের কারো রাজনীতি করার স্বাধীন বাংলাদেশে অধিকার নেই। সুতরাং 71-এর গোলাম আজম এবং পরবর্তী গোলাম আজম আলাদা হওয়ার কোনো কারণ নেই। এই 71-এর যুদ্ধ অপরাধীরা বা অভিযুক্তরা রাজনীতি বাংলাদেশে করেছে সামরিক স্বৈর শাসকের ছত্রছায়ায়, তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য, তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চারিতার্থ করার জন্য। সুতরাং প্রথমেই হচ্ছে যে তারা যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত তাদের বিচার যেমন হবে, তাদের কোনো রাজনৈতিক অধিকার থাকবে না। সুতরাং পরবর্তীকালে আমি যেটা বলেছি যে যারা পূর্ব পাকিস্তানের যারা জামাত ইসলামী পূর্ব পাকিস্তান বা জামাত ইসলামী পাকিস্তানের ছিল, তাদের বাংলাদেশে 1972 সালে সাংবিধানিকভাবে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, যেমন করা হয়েছিল মুসলিম লীগের এবং অন্যান্য ধর্মাশ্রিত এবং সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর। পরবর্তীকালে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের পর 75-এর পরিবর্তনের পর কেউ যদি অন্য ধর্মীয় রাজনৈতিক দলগুলো যেভাবে নিবন্ধিত হয়েছে, যেভাবে রাজনীতি করার অধিকার পেয়েছে, আমি বলেছি একইভাবে জামাত ইসলামীর নাম দিয়ে আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশে হতে পারে যদি আমরা ধর্মাশ্রিত রাজনৈতিক দল নিষিদ্ধ না করি। এবং সেখানে শর্ত থাকবে 71-এর যুদ্ধ অপরাধের সাথে ন্যূনতম সম্পর্ক যাদের আছে তারা কেউ, সেটা পরে আসছে যে 71-এর যুদ্ধ অপরাধের সাথে
কোনো না কোনো ভাবে জড়িত আছে যারা, তারা শুধু জামাতে কেন, তারা আওয়ামী লীগও করতে পারবে না, বিএনপিও করতে পারবে না, কোন রাজনৈতিক দল করতে পারবে না। এটি হচ্ছে স্পষ্ট অবস্থান। আর জামাত ইসলামে নিষিদ্ধ করার ক্ষেত্রে আমার অবস্থান হচ্ছে সেটি রাজনৈতিক দর্শন হিসেবে করতে হবে। তার আগে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধানে রাষ্ট্রধর্ম রেখে শুধু জামাত নয়, কোন ধর্মাশ্রিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। আরিফ জেফতিক, এগুলো তো বাস্তবতা। নবনীতা, আমরা বারবার বলছি, আজকে গণমঞ্চ থেকেও আমরা আবার ঘোষণা দিয়েছি, আমাদের কার্যক্রম 1971। আমরা 1971-এর বাইরে যাচ্ছি না। যেখানে সৌরভ ভাই কিছু জিনিস পরিষ্কার করেছেন, ওনাকে ধন্যবাদ। আমরা যে জিনিসটি বলতে চাচ্ছি, যুদ্ধাপরাধের দায় তাদের বিচার করতে হবে। আমাদের মূল ফোকাসটা হচ্ছে যুদ্ধাপরাধ। যুদ্ধাপরাধের বাইরের রাজনীতি, উনি যেটা বলছেন যে সংবিধান সংশোধন, রাষ্ট্রধর্ম আছে, আবার ধর্মনিরপেক্ষতাও আছে, এইগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক জায়গা, যে জায়গাগুলোতে এই মুহূর্তে তরুণদের কোনো ফোকাস নেই। আমরা বারবার বলছি, আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। আপনার জানা আছে 5 তারিখ বিকেলে যখন আমরা মাঠে রাস্তায় নামতে বাধ্য হই, আমরা কিন্তু একটা দাবি নিয়ে ঢুকেছিলাম যে কাদের মোল্লার ফাঁসি চাই। কাদের মোল্লার ফাঁসি চাই বলতে কিন্তু আমরা শাহবাগে এনে তাকে ফাঁসি দেওয়া হবে সেটা না। আমরা রাষ্ট্রকে ওই জায়গাটায় নিতে চেয়েছি যে যুদ্ধাপরাধের জন্য তার যে বিচার, সেই ন্যায্য বিচারটা আমরা জনগণ হিসাবে পাইনি। সুতরাং আমাদের ঘুরে ফিরে আমাদের আলোচনাটা মুক্তিযুদ্ধের মধ্যে, 1971-এর মধ্যে। পরবর্তী রাজনীতি নিয়ে কি হবে, আপনারা মিডিয়া কর্মীরা আছেন, বিজ্ঞজনেরা আছেন, এবং সেখানে তরুণদেরও এক ধরনের অংশগ্রহণ থাকবে, সেটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে আলাপ করতে পারবো। কিন্তু যুদ্ধাপরাধের বিচারটা শেষ করার পরে আমার মনে হয় আমরা বাংলাদেশের অন্যান্য ইস্যুগুলোতে নিয়ে আপনাদের সবার সঙ্গে আলাপ করে, আমরা গণমানুষের সঙ্গে আলাপ করে, তখন সেই আলাপগুলো চলতে থাকবে, নানা মত থাকবে, নানা রাজনীতি থাকবে, গণতান্ত্রিক দেশে সবগুলোকে নিয়ে ধারণ করে আমরা কথা বলতে পারবো, যার যার অবস্থান। এটার জন্য খুব সংঘবদ্ধ অবস্থান যে থাকবে তা না। ধন্যবাদ আরিফ জেফতিক 71 জার্নালে যোগ দেওয়ার জন্য। আরিফ জেফতিক যেমনটা বলছিলেন যে তাদের এখনকার একমাত্র ফোকাস যুদ্ধাপরাধের বিচার এবং 1971 তাদের ফোকাস। কিন্তু ধরুন বিএনপির আজও বিএনপির নেতা মওদুদ আহমেদ তিনি বলেছেন যে তারা শাহবাগের আন্দোলনের সাথে থাকতেন যদি তারা গণতন্ত্র রক্ষারও আহ্বান জানাতেন। মানে আপনার কি মনে হয় যে প্রধান বিরোধী দল তাদের মূল দাবির পক্ষে না বিপক্ষে যাবে এটা বুঝতে পারছে না দেখি অন্যান্য বিভিন্ন দাবি শাহবাগের তরুণদের করা উচিত এমন আবদার করছে? বিএনপির একটি আবদারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই কিন্তু, এবং শাহবাগের তারা বাস্তবতার আঙ্গিকে কিন্তু অবস্থান করছে। বিএনপির হাজারো দাবি থাকতে পারে, শাহবাগের তারুণ্য তো বিএনপির দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে। প্রতিদিনের শিরোনাম নির্বাচনমুখী আওয়ামী লীগ দোটানায় বিএনপি, আপনি ঠিক দোটানার কথাই বলছেন। না, বিএনপি কিন্তু দোটানার মধ্যে অবস্থান করছে। জামায়াত প্রশ্নে বিএনপি দ্বিধাগ্রস্ত, অবশ্যই দ্বিধাগ্রস্ত তার অবস্থান। শাহবাগের তারুণ্য কিন্তু তাদের যে যৌক্তিক দাবি নিয়ে গ্রহণ করে সেখানে অবস্থান করছে, সেই কারণে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদেরকে সমর্থন জানাচ্ছে। এখানে যদি তারা বিএনপির দাবি নিয়ে সেখানে অবস্থান করতো তাহলে সাধারণ মানুষ তাদেরকে সমর্থন জানাতো না। আজকে যেই সাধারণ মানুষ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে, যে শিশু কিশোর কিংবা বৃদ্ধ সেখানে গিয়ে শাহবাগে হাজির হচ্ছে, তারা কিন্তু তাদের মূল দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেখানে যাচ্ছে। সেখানে যদি তারা যদি বিএনপির দাবিগুলো সংশ্লিষ্ট করত তাহলে কিন্তু সাধারণ মানুষ সেখানে সম্পৃক্ত হতো না, তাহলে একটা দলীয় গণ্ডি হতো। শাহবাগের তারুণ্য কিন্তু দেশের সর্বস্তরের মানুষের যে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের সর্বস্তরের মানুষের যে 71-এর জাগ্রত একটি অবস্থান ছিল, সে অবস্থানের প্রতি একাত্মতা প্রকাশ করে তারা কাদের মোল্লা কিংবা সকল যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করছে, অন্য কোনো দাবি এখানে তারা আনেনি। এটাই কিন্তু বাস্তব একটি অবস্থান, এবং তারা সর্বস্তরে বাস্তব একটি অবস্থানে বসবাস করছে বলে আজকে সারা বাংলাদেশে শাহবাগ গড়ে উঠেছে। আজকে মাঠ পর্যায়ে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি থানায় জাগ্রত মানুষ জেগে উঠেছে এক নতুন চেতনায়। 1971 সালের পর এই প্রথম দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ একটি অবস্থান গ্রহণ করেছে। বিএনপির ব্যক্তিগত যে দাবি কিংবা অন্য রাজনৈতিক দলগুলো যে দাবি, সেটি সম্পূর্ণ আলাদা একটি ইস্যু। তাদের দাবিগুলো কিন্তু তাদের আঙ্গিকে তারা কিন্তু বাস্তব, তারা হয়তো তাদের অবস্থান থেকে গ্রহণ করছে। শাহবাগের তারুণ্য সেটা গ্রহণ করবে কেন? তাদেরও বোঝা উচিত, কারণ বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের আদর্শের জন্য ছাত্র দল আছে, যুব দল আছে। আপনি বাস্তবতার এটাই সত্য। আজকে বেগম খালেদা জিয়া যখন তার বাড়ি থেকে উচ্ছেদ হন, তখন বিএনপি বাস্তব ভিত্তিক আন্দোলন নিয়ে যে অগ্রসর হওয়ার কথা সেটা হতে পারেন না। তারেক রহমান যখন তাদের প্রিয় নেতা দেশে ফিরতে পারেন না, তখন কিন্তু তাদেরকে যেভাবে রাজপথে অবস্থান নেওয়ার কথা সেটা তারা করতে পারেন না। তাদের সেই সাংগঠনিক কাঠামোর দুর্বলতা তারা শাহবাগের তারুণ্যের উপর কেন চাপাবেন?
তারা কেন তাদের অবস্থান চাপাচ্ছেন দেখতে পারে। তারা? এবং 15 দিন পার হয়ে গেছে এই সমাবেশের, বিএনপি এখনো কোনো সুস্পষ্ট অবস্থান নিতে পারেনি। বিভিন্ন এই ইস্যু কেন ওরা তুলছে না, ওই ইস্যু কেন তুলছে না, এমন অভিযোগ করছে। বিরোধী দলীয় নেত্রী গতকাল চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে গেছেন। কাজে খুব মানে সহসা তারা একটা সুস্পষ্ট অবস্থান নেবে এই আশা। আমি আরিফ জাবতিকের বক্তব্য থেকে শুরু করছি। সেটা হচ্ছে যে শাহবাগের আন্দোলনটি হচ্ছে 71, আরো নির্দিষ্ট করে বললে 71-এর যুদ্ধ অপরাধের বিচারের মধ্যে সীমাবদ্ধ। যে অপরাধ করছে তার বিচার চাই, ন্যায় বিচার চাই। কাদের মোল্লার রায় ন্যায় বিচার হয়নি বলে তরুণরা মনে করেছে, দেশের মানুষ মনে করেছে, রাজপথে নেমে এসেছে। বিএনপির নঈম নিজাম যথার্থই বলেছেন, বিএনপির 1000টা দাবি থাকতে পারে, আওয়ামী লীগের 1000টা দাবি থাকতে পারে, অন্য দলের থাকতে পারে, সেটি ভিন্ন প্রশ্ন। এখন গণতন্ত্র নির্বাচন কিভাবে হবে সেটি আমরা ঝগড়া করব পরে। কিন্তু যে দাবি হচ্ছে 71, এখন বিএনপির সমস্যা হচ্ছে যে তারা 71কে অস্বীকার করে রাজনীতি করতে চাচ্ছে, 71কে অস্বীকার করে জামাতের সাথে জোট বেঁধে নির্বাচন করতে চাচ্ছে, জোট বেঁধে আন্দোলন করতে চাচ্ছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আন্দোলন করুক, তার বিরুদ্ধে যদি জনগণ থাকে, তারা জনগণকে যদি সংগঠিত করতে পারে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত। এর সাথে 71কে মেলানো নয়, এর সাথে যুদ্ধাপরাধের বিচারকে মেলানো নয়। মওদুদ আহমদ নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি অন্যেরা না জানলেও ওই দলে যারা মুক্তিযোদ্ধা তারা তো জানেন যে 71-এ কি করেছে। 71-এ তাকে পেলেও এই নিজামী গোলাম আজম তাকেও রেহাই দিতেন, যেমন রেহাই দিতেন না আওয়ামী লীগের তোফায়েল আহমদ অথবা মতিয়া চৌধুরীকে। সুতরাং এটি দেখতে হবে যে আমরা সবকিছু, সব রাজনৈতিক প্রশ্ন, সব রাজনৈতিক বিতর্ক, এই যুদ্ধাপরাধের বিচারের যে দাবি, এর থেকে ভিন্ন করতে হবে। রাজনৈতিক দলগুলো আমাদের ক্ষমতার স্বার্থে, ক্ষমতার হিসেব নিকেশে, ভোটের হিসেব নিকেশে এটা পারছে না বলি। আওয়ামী লীগের যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে তার উত্তরাধিকার, সে কারণে আওয়ামী লীগ খুব বেশি সরে যেতে পারে না। এ কারণে আমি বলছি যে একজন হয়তো আপোষ করে আর একজন একাত্ম হয়ে যায়। এখন সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনগুলোতে দেখা গেছে যে বিএনপিকে জামাত ব্যবহার করতে পারেনি, জামাত ইসলামী বিএনপিকে ব্যবহার করছে। তার যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে তাদের অবস্থান কি বিএনপি দ্বারা এখন বলাচ্ছে। এটি হচ্ছে যে বিএনপির যে রাজনৈতিক দর্শন, আমার মনে হচ্ছে যে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যে আমাদের অর্থনীতি এসেছে হাতে, আমাদের অর্থনীতির মূল ছবি ডক্টর কামাল হোসেন, তিনি গিয়েছিলেন শাহবাগ গণজাগরণ মঞ্চে প্রজন্মের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে। আর হাইকোর্টে বিচারকদের মধ্যে রাজীব বিরোধী প্রচারপত্র, এই খবর আছে। আর দেশের সব প্রান্তে গণজাগরণ মঞ্চ করার ঘোষণা আসছে। কাজে আমরা জানি যে দেশের বড় শহরগুলোতে এরই মধ্যে আছে, এখন দেশের সব প্রান্তে এই গণজাগরণ মঞ্চ ছড়িয়ে দেওয়ার কথা লিখছে আমাদের অর্থনীতি। আর নতুন প্রেরণায় এবারের 21 মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে চিঠি লিখে বেলুন ওড়ানো হবে আজ বিকেল 4:13। BDNews24.com অনলাইন সংবাদপত্র, তাদের শিরোনাম, এই আন্দোলন কোন ধর্মের বিরুদ্ধে নয়, এই বিষয়টি গণজাগরণ মঞ্চ থেকে তারা আজ একটি ঘোষণায় জানিয়েছে। আর সেই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা হবে আইনমন্ত্রী বলেছেন। আর রাজশাহী জামায়াত আমির বোমাসহ ঢাকায় গ্রেফতার, এই খবরগুলো আছে। সকালের খবর ছবি দিয়েছে আজিমপুর অগ্রণী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা মিছিল করে গতকাল প্রজন্ম চত্বরে গিয়ে সংহতি জানিয়ে এসেছে স্কুলের মেয়েরা। সেই ছবিটি সকালের খবরের মূল ছবি। আর দেশ জুড়ে হবে শাহবাগ, আসছে নয়া কর্মসূচি, ক্লান্তিহীন 15 দিন, আজ শহীদদের উদ্দেশ্যে চিঠি। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা, তাদের মূল ছবিও শাহবাগের। আমার ধারণা 15 দিন ধরে সবগুলো পত্রিকার মূল ছবি শাহবাগেই থাকছে। এবং তারা ইন্ডিপেন্ডেন্টের শিরোনাম একই, শাহবাগ অ্যাক্টিভিস্ট টু টেক মুভমেন্ট টু গ্রাসরুটস লেভেল, এই তৃণমূলে ছড়িয়ে দেবে শাহবাগ মুভমেন্ট, এই খবরটি আছে ইন্ডিপেন্ডেন্টে। সিলেটের পত্রিকা উত্তর পূর্ব, তাদের শিরোনাম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত তরুণ প্রজন্মের ছবি চেপেছে দৈনিক উত্তর পূর্ব, এবং তাদের শিরোনাম রাজাকার মুক্ত বাংলা গড়ার অঙ্গীকার। তারা প্রথম পাতে একটি কবিতাও ছেপেছে প্রজন্ম চত্বর নাম দিয়ে একজনের, এবং কাদের সিদ্দিকী প্রসঙ্গে মন্তব্য প্রতিবেদন আছে। চট্টগ্রামের পত্রিকা সুপ্রভাত, তাদের মূল ছবি
বিপিএল এর ফাইনাল হয়ে গেছে গতকাল টাই নিয়ে, এবং বিপিএল এর ফাইনালে চিটাগং এর দল হেরেছে, চিটাগং কিংস হেরেছে, জিতেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তারা ছবি চেপেছে এবং বলছে শিরোপা অক্ষুণ্ণ রাখলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আমরা এই পত্রিকাগুলোই আমাদের হাতে ছিল, আমরা দেখে আসি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কি শিরোনাম করেছে আজ। The last hour details have emerged from the athlete's bail hearing in Pretoria. He says he thought an intruder was behind the bathroom door. The hearing came as Reeva Steenkamp's funeral brought friends and family together. Also, the hacking allegations focused on a secretive unit of the Chinese military. Beijing denies them and says the criticism is irresponsible. And we report from the remote part of southern Thailand where local people are paying the price for a battle against Islamic militants. That's all on Impact. A court in South Africa has heard accusations about how Olympic athlete Oscar Pistorius killed his girlfriend. At least 12 people, including 2 children, have been killed after a military helicopter crashed in Yemen. Syrian activists say government forces have fired a Scud missile at a suburb in Aleppo. Pakistani security forces say they've killed 4 suspects in the Quetta bombing. An explosion on Saturday tore through a market and killed 84 Shia Muslims. A secretive branch of China's military is believed to be behind a series of cyber attacks. A computer security company in the US has accused the unit of stealing data from at least 140 organizations worldwide. China denies the accusations. আমি যতটুকু জানি আজ আল জাজিরা টেলিভিশন রাত 1:30 থেকে, বাংলাদেশ সময় রাত 1:30 থেকে শাহবাগ চত্বরের থেকে লাইভ স্ট্রিমিং করবে, লাইভ সরাসরি সম্প্রচার করবে। সোহরাব হাসান, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রথম কিছুদিন একেবারেই কোনো আলোড়ন বা তেমন কোনো ছাপ রাখেনি শাহবাগ নিয়ে গত কদিনে বেশ কিছু সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের বিশ্লেষণ বেরোচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? না, বাংলাদেশের পশ্চিমা দুনিয়ার কাছে, পশ্চিমা গণমাধ্যমের কাছে বাংলাদেশের খবর মানে দুর্ঘটনা, বাংলাদেশের খবর মানে প্রাকৃতিক দুর্যোগ অথবা রাজনৈতিক দুর্যোগ। এই প্রথম একটি রাজনৈতিক জাগরণ, তরুণদের জাগরণ, সেটাকে ইতিবাচক দৃষ্টিতে তারা দেখেছে। শুধু পশ্চিমা সংবাদপত্র তো, আমাদের পার্শ্ববর্তী ভারত, এমনকি পাকিস্তানের পত্রপত্রিকাও, পাকিস্তানের রাজনৈতিক ভাষ্যকাররা লিখেছেন এবং তারা এই এক্সপ্রেস ট্রিবিউনের তার আগে এই লেখাটির যে পারভেজ হুদা উনি যেটা করেছেন যে এটি ইয়াকুব খান বাংলাদেশের লেখা, না ইয়াকুব খান লিখেছেন, কিন্তু উনি যার লেখাটি এর আগে লিখেছিল ওয়াই পাকিস্তানিজ ডোন্ট কেয়ার, এরকম একটা এক্সপ্রেস ট্রিবিউনে আর কি পারভেজ হুদা লিখছিলেন পাকিস্তান কেন বাংলাদেশ সম্পর্কে আগ্রহী হয় না, শাহবাগ সম্পর্কে জানতে চায় না। তার একটি ব্যাখ্যা ছিল যে পাকিস্তানের সাধারণ মানুষ, অন্তত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, তারা জানে না যে পাকিস্তানে 71-এ কি হয়েছিল। এবং তিনি বাংলাদেশে কি হয়েছিল উল্লেখ করেছেন যে কি লিখেছে ওরা, বাংলাদেশ কে লিখেছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি দীর্ঘ 9 মাস ধরে যে মুক্তিযুদ্ধ হয়েছে, পাকিস্তানি সেনারা এখানে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে পুরোটা অন্ধকারে রেখেছিল। এবং 40 বছর ধরে সাম্প্রতিক ইতিহাসবিদ এবং কিছু প্রগতিশীল সাংবাদিকরা সেইটার সামনে আনার চেষ্টা করছেন। সেটাই ছিল যে আমরা ভারতের ব্যাপারে খুবই, পাকিস্তানের পত্রপত্রিকা মানে সোচ্চার, মিডল ইস্ট সম্পর্কে, আমেরিকা সম্পর্কে, ইউরোপ সম্পর্কে, কিন্তু বাংলাদেশ সম্পর্কে তারা জানতে চায় না, জানতে দেয়া হয় না। এই শাহবাগ জাগরণে আপনি বলছেন আল জাজিরা টেলিভিশন, বিবিসি প্রতিদিনই বাংলা সার্ভিস এবং তাদের ওয়ার্ল্ড সার্ভিসেও এই সম্মেলন এই মহাজাগরণের খবর ফলো করে প্রচার করেছে। গার্ডিয়ান নিবন্ধ লিখে এটিকে করেছে। এমনকি ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বাংলাদেশে সফর করেছেন, তিনি এই জাগরণকে স্বাগত জানিয়েছেন, সমর্থন জানিয়েছেন এবং বলছেন যে যুদ্ধ অপরাধের বা যে কোনো অপরাধের বিচার হওয়া উচিত, আমরা বিচারের পক্ষে। অবশ্য তাদের দেশে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট নেই, তারা মনে করে যে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত না, ফাঁসির পক্ষে না। কিন্তু আপনি খুব সংক্ষেপে যে মনে করেন যে শাহবাগ কি আসলে বাংলাদেশকে নতুন করে চেনাবে এবং মুক্তিযুদ্ধকে নতুন করে জানাবে আন্তর্জাতিক বিশ্বে? দেখুন, যখন শাহবাগ নিয়ে
আন্তর্জাতিক মিডিয়া কথা বলছে না, সেই মুহূর্তে কিন্তু আমাদের ব্রিটেন প্রবাসী বাঙালিরা বিবিসি টেলিভিশনের সামনে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে, তোমরা দুনিয়ার অনেক খবর, ফালতু খবর প্রচার করছো, তোমরা শাহবাগে কি ঘটনা ঘটছে তোমরা কেন প্রচার করছো না। এই প্রতিবাদের মধ্যে দিয়ে 1971 সালে যেভাবে বাঙালিরা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রকাশ করার জন্য সেই সময় প্রতিবাদ জানিয়েছিল বিবিসি টেলিভিশনের সামনে কিংবা বিবিসি রেডিওর সামনে, এটাই কিন্তু আরেক দফা তারা প্রমাণ করে দিল যে ব্রিটেন প্রবাসী বাঙালিরা সেখানে কিন্তু একটা অবস্থান, যে আমার 71-এর চেতনা, আমার 71-এর মুক্তিযুদ্ধ, তোমরা 71 সালে যে অবস্থানে আছে এখন এক অবস্থানে কি করে থাকো। আজকে এটাই কিন্তু প্রবাসী বাঙালি প্রতিবাদ করছে। আজকে কিন্তু ইকোনমিস্ট বলুন আর গার্ডিয়ান বলুন কিংবা পাকিস্তানে যখন পারভেজ হুদাইর যে আমরা যে বক্তব্যটা আমরা এর মধ্যে তিনি প্রচার করলেন এবং তিনি লেখার পর সেটি আজকে কিন্তু বাংলা অনেকগুলো কাগজ কিন্তু সেটা প্রকাশ করেছে। আজকে কিন্তু সারা পৃথিবীর মধ্যে শাহবাগ এক নতুন চেতনার জন্ম দিয়েছে, যে সেই চেতনা হলো যে আমার 71-এর চেতনা, সেই চেতনা আমার বাঙালিকে নতুন করে জাগিয়ে তোলার এবং এই প্রজন্মকে নতুন করে জাগিয়ে তোলার। এখনই শেষ করছি, এটাই কিন্তু বাস্তবতা। আমি এটাই বলছি যে আমাদের 71-এর এই চেতনার মধ্যে প্রমাণ হলো যে আমরা 1971 সালে আমাদের যুদ্ধ অপরাধের সম্পৃক্ত ছিল, তাদের সবার বিচার প্রক্রিয়া দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ। এই জায়গাটা কিন্তু দেশ বিদেশে যারা আছেন সবাই ঐক্যবদ্ধ, এর বাইরে আন্তর্জাতিক মিডিয়াকে থাকার অবকাশ নাই। আমরা শাহবাগের প্রজন্ম চত্বরে নিয়ে যাব আপনাদেরকে এবং বিদায় নেব আমরা। আগামীকাল একই সময় 71 জার্নাল দেখুন। আর গণজাগরণ মঞ্চে আজ 4:13 কর্মসূচি আছে। একজন শহীদের কাছে চিঠি লিখে নিয়ে যেতে হবে এবং বেলুন উড়িয়ে এই গণজাগরণ মঞ্চের সাথে সংহতি প্রকাশ করতে পারেন। থাকুন 71-এর সঙ্গে।